প্রফেসর ইউনূস সক্রিয় রাজনীতিতে নেই, পরোক্ষভাবে তার কিন্তু অভিপ্রায় বা ইন্টেন্ট তিনি ব্যক্ত করেছেন তার সেই প্রবন্ধে আমার স্বপ্নের রাজনৈতিক দল। নির্বাচনের মোডালিটিস নিয়ে হয়তো কথা হয়েছে যে কোনটা আগে কোনটা পরে, স্থানীয় সরকারের নির্বাচন হবে বিভিন্ন টিয়ারে, না গণভোট কিংবা রেফারেন্ডাম হবে, অথবা সাধারণ সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তো সেই রকমের কোন রোড ম্যাপ কিন্তু এখন পর্যন্ত আমরা কি নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি আপনার দ্বিতীয় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমরা পাইনি। এক যাত্রায় পৃথক ফল না চান তাহলে সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদা আলাদা করে একান্ত বৈঠক যদি করেন তাহলে এটা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনার কাছে একটু জানতে চাই যে আমরা একটু সম্ভাবনাগুলো নিয়ে কথা বলি। যেমন তারেক রহমান সাহেব এবং প্রফেসর ডক্টর ইউনূসের যে বৈঠক হয়েছে, একান্ত বৈঠক, সেখানে অল্প একটু ভিডিও আমরা পেয়েছি যে জিজ্ঞাসা করছেন আম্মা সালাম দিয়েছেন, আপনি কেমন আছেন, এখানে মাঠ আছে, হ্যাঁ, ডরচেস্টার হোটেলের উল্টা দিকে হাইট পার্ক আছে, এখানে সব জায়গায় পার্কটার কাছে, এই ধরনের কথাবার্তা হয়েছে। এগুলো আমরা মানে একান্ত বৈঠকের কিছু ভিডিও যখন সাংবাদিকরা করেছেন, মানে ওখানে কিছু আলাপচারিতা এসেছে, আম্মা সালাম দিয়েছেন, মানে বেগম খালেদা জিয়া প্রফেসর ডক্টর ইউনূসকে সালাম দিয়েছেন। তো নির্বাচন কমিশনারেরও নিশ্চয়ই ধরনের আলাপ হয়েছে, আপনি নাস্তা খেয়েছেন কিনা, আপনার শরীর ভালো কিনা, এগুলো নিশ্চয়ই আলাপ হয়েছে। তারপরে আমার কাছে দুটো সম্ভাবনা নিয়ে আপনাকে আমি জানতে চাইবো, আপনি এগুলো উত্তর দিতে পারেন। যেমন 2014, 18 এবং 2024 সালের নির্বাচন বিতর্কিত হয়েছে বলে সাবেক বিচারপতি শামীম হাসনাইনের নেতৃত্বে একটি কমিশন গঠন হয়েছে, দুর্নীতি দমন কমিশনে, এবং আপনি নিশ্চয়ই এই খবরটি পেয়েছেন যে সাবেক সিইসি নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে লাঞ্ছিত করা হয়েছে। এবং এই ঘটনাটি ঘটবার পরের দিন আপনার সিইসি কাজী হাবিবুল আওয়ালকেও গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ 2018 এবং 2024 নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার দ্বয়কে গ্রেপ্তার করা হয়েছে। এখন বর্তমান সিইসি কে কি ডেকে নিয়ে এই বার্তা দেয়া হলো যে নির্বাচন সুষ্ঠু না হলে কিন্তু আপনার পরিণতিও এরকম হইতে পারে? দেখুন, আপনার স্পেকুলেশনের তো কোনো সীমা পরিসীমা নেই, ইট ক্যান বি ওয়াইল্ড। আপনি ইতিবাচক ভাবেও ব্যাখ্যা করতে পারেন, নেতিবাচক ভাবেও ব্যাখ্যা করতে পারেন। এখন দুই ধরনের সম্ভাবনা যেহেতু রয়ে যাচ্ছে, আর প্রবাবিলিটির অঙ্কটা অনেকটা ওই 50 ভাগ এই দিক 50 ভাগ ওই দিক, দুরকমই হতে পারে। সে কারণে এটা কোনো সীমা পরিসীমা আছে বলে আমি মনে করি না। তবে দস্তুর যেটা, সেটা মেনে যদি আপনি চলেন তাহলে বিতর্ক মুক্ত থাকা সম্ভব। সেই বিষয়টি আমাদের বিজ্ঞ ব্যারিস্টার মহোদয় মিস্টার চৌধুরী তিনি বলছিলেন। আর যে বিষয়টা সেটা হচ্ছে প্রফেসর ইউনূস সক্রিয় রাজনীতিতে নেই, পরোক্ষভাবে তার কিন্তু অভিপ্রায় বা ইন্টেন্ট তিনি ব্যক্ত করেছেন তার সেই প্রবন্ধে আমার স্বপ্নের রাজনৈতিক দল। এবং এরপরে যখন তিনি দেখলেন যে খুব অ্যাংরি রিয়াকশন, হলমার্কস বলে যে ভবনটি, সেখানে তার সহোদর মোহাম্মদ জাহাঙ্গীর তিনি একটি বাক্স সংস্থাপন করেছিলেন যেখানে লোকজন তাদের মতামত প্রেরণ করবে। পরে দেখা গেল হিউম্যান এক্সক্রিটায় ভর্তি হয়ে গেছে বাক্স, এবং এই ধরনের স্থূল এবং রুচিহীন ফিডব্যাক পেয়ে তিনি কুপিত হলেন এবং জানান দিলেন যে তিনি এই রাস্তায় হাঁটবেন না, অর্থাৎ স্বপ্নটা বাস্তবায়নে অগ্রসর হবেন না। পরবর্তীতে যখন 111 সরকার একেবারে ফ্যাগ এন্ডে পৌঁছে গেছে, তখন ইনানিতে একটা বৈঠক হয়েছিল। মাননীয় তৎকালীন প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দিন, মাননীয় সম্মানীয় সেনা প্রধান জেনারেল মঈনুদ্দিন এবং কোইন্সিডেন্টালি প্রফেসর ডক্টর ইউনূসের মধ্যে। সেখানে যে বিষয়টি জানা গিয়েছিল যে প্রফেসর ইউনূস যদি 10 বছরের জন্য একটা স্পেস পান তাহলে তিনি দায়িত্ব নিতে পারেন ভবিষ্যতে, নতুবা নয়। কারণ প্রথমেই
জাল মঈনুদ্দিনরা তাকে খোঁজ করেছিলেন এবং তখনও তার সাচিবিক দায়িত্ব পালন করছিলেন আজকে যিনি এসডিজি কোঅর্ডিনেটর সচিবের সিনিয়র সচিবের মর্যাদায় কাজ করছেন আপনার লামিয়া মোর্শেদ। তিনি শেষ অব্দি ব্যাটে বলে এটা নিশ্চিত করা যায়নি, কারণ জেনারেলরা ফোন করে উত্তর না পেয়ে আপনার শেষ অব্দি বিফল মনোরথ হয়ে ডক্টর ফখরুদ্দিন সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক তার দ্বারস্থ হয়েছিলেন। এই জন্য 1-2 বছরের ফ্রেমওয়ার্কে কাজ করবার অভিপ্রায় বা চিন্তা পরিকল্পনা আমাদের প্রফেসর ইউনূসের কখনোই ছিল না। সে কারণেই তিনি সেইবার ফর্গো করেছিলেন। আর তিনি কিন্তু ধাপে ধাপে এই জায়গাটা এসছেন। এর আগে মিস্টার গুতারেজের মতো আপনার জাতিসংঘের বর্তমান যে মহাসচিব, তিনি পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, পরবর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ঠিক একইভাবে তত্ত্বাবধায়ক সরকারের মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা ছিলেন প্রফেসর ইউনূস, এখন প্রধানমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। ধন্যবাদ। আমার প্রশ্নটি ছিল ভিন্ন। আলোচনার টেবিলে সম্ভাব্য কি কি বিষয় উঠে এসেছে? আপনি নির্বাচনী পর্যবেক্ষক, এই মুহূর্তে আপনি প্রথম আলোচনায় বলেছেন যে প্রোটোকলটি মানা হয়নি, এটি রাষ্ট্রপতি মাধ্যমে হতে পারত, এখানে একটা স্বাভাবিক একটি নর্ম ভঙ্গ হয়েছে। তো তবে আমরা সবাই জানি যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে রাষ্ট্রপতির ভূমিকা অত্যন্ত সীমিত, এটি আপনিও জানেন এবং এটি স্বীকৃত। তো মহামান্য রাষ্ট্রপতির এই সীমিত মানে ক্ষমতা এখন, হ্যাঁ, কার্যত সংবিধানটিকে টিকিয়ে রাখবার জন্যই আসলে নির্বাচন পর্যন্ত রাষ্ট্রপতির এই সীমিত ক্ষমতার মধ্যে প্রফেসর ডক্টর ইউনূস নিশ্চয়ই সেই আস্থার জায়গাটিতে নেই যে তিনি মহামান্য রাষ্ট্রপতিকে দিয়ে বলবেন। আমরা স্বাভাবিক প্রক্রিয়ায় দেখি বিদেশ সফর হলে রাষ্ট্রপতির সাথে এসে রাষ্ট্রপ্রধানরা বৈঠক করেন। আপনি কি দেখেছেন সরকার প্রধানরা এসে রাষ্ট্রপতির সাথে বৈঠক করে তাকে ব্রিফ করেন? এই 10টি বিদেশ ট্যুর হলো, আমরা তো একবারও দেখিনি যে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির সাথে বসে ব্রিফ করেছেন। তাহলে দূরত্বটি পরিষ্কার। তো এই দূরত্বের মধ্যে আপনার নিশ্চয়ই এটি ভাববার কোনো অবকাশ নেই যে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করবার জন্য তিনি মহামান্য রাষ্ট্রপতিকে দিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে ব্রিফ করবেন। এটি অ্যাবসার্ড, এটি সম্ভব নয়, এটি হবেও না। তো তাহলে এখানে আর কি কি সম্ভাব্য আলোচনা হতে পারে? আপনার অবজারভেশন এবং বিশ্লেষণ কি? আপনি বলছেন প্রোটোকল মেনে হয়নি, বুঝলাম, তাহলে কি আলোচনা হয়েছে সেখানে? দেখুন, একান্ত বৈঠক যেহেতু, আমার ধারণা সেখানে নির্বাচনের মোডালিটিস নিয়ে হয়তো কথা হয়েছে, যে কোনটা আগে কোনটা পরে, স্থানীয় সরকারের নির্বাচন হবে বিভিন্ন টিয়ারে, না আপনার এখানে এটাকে বলে গণভোট কিংবা রেফারেন্ডাম হবে, অথবা সাধারণ সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর সবগুলোই হতে পারে, অথবা নির্বাচন কবে করা যেতে পারে সেটি নিয়ে গণভোটের আয়োজন করা যেতে পারে ইত্যাদি, মানে সব রকম কর্মকাণ্ডই করতে পারে। এবং সেটার অনুঘটক হিসেবে নির্বাচন কমিশনের একটা অবস্থান ভূমিকা আছে। আপনার সাধারণত স্থানীয় সরকার মন্ত্রণালয় সবুজ সংকেত দিলে পরেই আপনার নির্বাচন কমিশন, যদিও তার সরাসরি সাংবিধানিক দায়িত্ব নয় স্থানীয় সরকার পরিষদে বিভিন্ন টিয়ারে নির্বাচন আয়োজন করা, তারা সেটি করে থাকেন। আবার আপনার সাংবিধানিক ভাবে তাদের উপর দায়িত্ব হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি পদে নির্বাচন আয়োজন করা এবং জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা, এবং নির্দিষ্ট কতগুলো আর্টিকেল আপনার সেখানটায় সংবিধানে বর্ণনা করা আছে পরিষ্কার, যে কমিশন কিভাবে গঠিত হবে, কি করবেন তারা, কি না করবেন ইত্যাদি বিষয়গুলো পরিষ্কার। ধন্যবাদ। আমি আপনাকে আরেকটু যুক্ত করে দিই, যেহেতু আপনি আমাদের দর্শকরাও বলছেন যে স্থানীয় নির্বাচন নিয়ে কথা হয়েছে। ডেফিনেটলি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে একটি বড় আলোচনা। এখানে এনসিপি এবং জামায়াত ইসলামী সহ অন্যান্য তাদের সমমনার শরিক দলগুলো বলছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন এবং সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়েও কথা হয়েছে। তো সিটি কর্পোরেশনের নির্বাচন এবং স্থানীয় নির্বাচন করলে
যে নির্বাচন পরিচালনা করবার জন্য যে স্ট্রাকচারটি দরকার, যারা নির্বাচন পরিচালনা করবেন সেই জায়গার প্রশাসনিক অবকাঠামোগুলো তো ভঙ্গুর হয়ে গেছে। জুলাই অগাস্ট পরবর্তী এই নতুন সরকারের সময় অনেকেই নেই, প্রশাসনিক কাঠামো গুলো তো ভেঙে পড়েছে। তো এটি কি আপনার কাছে মনে হয় না যে স্থানীয় সরকারের নির্বাচনটি করে তারপর জাতীয় নির্বাচন অনুষ্ঠানটি সম্পন্ন করাটা যৌক্তিক হবে? আপনি কি ভাবছেন? দেখুন, আপনার অভিজ্ঞতা অর্জনের জন্য কাইন্ড অফ পাইলটিং হিসেবে এটা ট্রিটেড হতে পারে। গত 111 সরকারও কিন্তু আমার পরিষ্কার মনে আছে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন করেছিলেন, সীতাকুণ্ডেও পৌরসভা নির্বাচন করেছিলেন, গোটা 9 এরকম পৌরসভায় তারা কাজ করে হাত পাকিয়েছিলেন। কিন্তু আলটিমেটলি একটা রোড ম্যাপ কিন্তু ঘোষণা করা ছিল এবং 8 মাসের মধ্যে আপনার ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের কাজটি তারা সম্পন্ন করে সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছেন। তো সেই রকমের কোন রোড ম্যাপ কিন্তু এখন পর্যন্ত আমরা কি নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি আপনার দ্বিতীয় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমরা পাইনি। এখন যেহেতু সাংবিধানিক বডি হিসেবে দায়িত্ব নির্বাচন কমিশনের, তাদেরই রোডম্যাপ কখন দেবে? যখন রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমতে আসবে। তো রাজনৈতিক দলগুলো তো স্থানীয় নির্বাচন এবং সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ঐক্যমত প্রকাশ করেনি। যেমন এখন অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি তো স্থানীয় নির্বাচন এবং সিটি কর্পোরেশন নির্বাচনের ব্যাপারে তারা সেই কনসেন্ট দেয়নি। তাহলে কেমন করে নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা ঘোষণা করবে স্থানীয় সরকারের নির্বাচন? বিএনপি তো এটাতে পরিষ্কার না। শুধু জামায়াত, এনসিপি এবং তাদের সমমনা রাজনৈতিক দলগুলো বলছে স্থানীয় নির্বাচন। দেখুন, আপনি যদি এক যাত্রায় পৃথক ফল না চান তাহলে সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদা আলাদা করে একান্ত বৈঠক যদি করেন তাহলে এটা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। কিন্তু যেহেতু একটি বড় দলের সঙ্গে করেছেন, শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে করেছেন, অন্যদের সঙ্গে করেননি, সুতরাং একটা কিন্তু আপনি প্রশ্ন তুলবার ক্ষেত্র প্রস্তুত করে রাখলেন। আর বিষয়গুলো তো সময় সাপেক্ষ। বাংলাদেশে দলের কোনো অভাব নেই, নিবন্ধিত অবনিবন্ধিত, এবং এই প্রক্রিয়া কিন্তু চলছে। এই 22 জুন তারিখে আপনার একটি ডেডলাইন গেল যেখানে প্রচুর রাজনৈতিক দল গঠনের অভিপ্রায় দরখাস্ত জমা পড়েছে, এবং বাংলাদেশ ইউনাইটেড পার্টি পীর মহোদয় এটার চেয়ার হিসেবে আপনার দায়িত্ব পালনের অভিপ্রায় ব্যক্ত করে কমিটি জমা দিয়েছেন। আমি জাস্ট উদাহরণ হিসেবে বললাম। তো এই ধরনের আপনার বিভিন্ন রকমের এই যে নন স্টপ অ্যাক্টিভিটি গুলো কিন্তু চলছে। তো এখন আপনি শ্যাম রাখবেন না কুল রাখবেন, এই বিষয়টা নিয়ে যেহেতু বিতর্ক তৈরি হতে পারে, সেই কারণে শুরু থেকেই কিন্তু সতর্ক হওয়া দরকার ছিল। যা হোক, যা হবার তা হয়ে গেছে। এখন সামনে এই অতীত থেকে যদি শিক্ষা লাভ করতে হয় তাহলে ভবিষ্যতে বিতর্ক মুক্ত থাকবার জন্য যা যা করা দরকার তাই করা জরুরি।